গেম খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু উইনজোতে গেম শেষ হবে না। এখানে আছে ক্রিকেট, লুডো, ফ্রি কল, স্নেক রাশের মতো 100টিরও বেশি গেম। নিজের স্কিল কাজে লাগিয়ে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার, আর খুব সহজে তা উইথড্রল করতে পারবে পেটিএম, ইউপিআই বা ব্যাংকে। শুধু গেম খেলাই নয়, করতে পারো শপিংও। উইনজো স্টোরে পেয়ে যাবে অ্যাসফাল্ট, মাইনক্রাফট, ফ্রি ফায়ার ইত্যাদি গেমের কারেন্সি সব থেকে সস্তায়। আর বিগ বাজার, ডমিনোজ, মিন্ত্রা, হটস্টার, গানা এমন বিভিন্ন ব্র্যান্ডে ডিসকাউন্ট কুপনও। শুধু তাই নয়, রোজ উইন্ডো স্পিনার ঘুরিয়ে জিতে নিতে পারো আকর্ষণীয় উপহার, আর লাগাতার 10 দিন স্পিন স্ট্রিক বানিয়ে জিতে নিতে পারো বাইক, স্মার্টফোন বা সাপ্তাহিক জ্যাকপট। আছে আরও অনেক কিছু, তাই দেরি না করে এখনই ডাউনলোড করো উইনজো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। নমস্কার, থ্রিলিং থার্সডের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমরা শুনতে চলেছ লেখিকা সুদীপা দাসের কলমে ইতিহাস আশ্রিত একটি গল্প, জন্মান্তর। শ্রীমতী সুদীপা দাস এক নবীন লেখিকা। স্কুলে পড়ার সময় থেকেই লেখালেখির প্রতি ঝোঁক থাকলেও পুরোদমে লেখা শুরু 2020 সালে প্রতিলিপিতে। লিখে চলেছেন তারপর থেকে একটার পর একটা গল্প। আমাদের আজকের গল্পটি 2021 সালের জানুয়ারিতে প্রতিলিপিতে দ্বিতীয় সেরা গল্পের তকমা পায়। আজ তোমাদের জন্য সেই গল্পটির অডিও রূপ শুধুমাত্র থ্রিলিং থার্সডেতে। অসংখ্য ধন্যবাদ লেখিকাকে এই গল্পটি নিয়ে আমাদের কাজ করবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের গল্প পাঠে ব্রতদীপ, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে প্রীতম, বর্ণিশা, ইভান, কুন্তল, অর্পিতা, রক্তিম, নবনীতা, প্রভাকর, ইমন, শ্রীরূপ ও প্রাহী। প্রোডাকশন ম্যানেজার অমিত, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, শব্দ সংযোজন দেবনীল ও আর্য, আবহ শঙ্খ, সমগ্র পরিচালনায় টিম থ্রিলিং থার্সডে। শুরু হচ্ছে সুদীপা দাসের গল্প জন্মান্তর। অতীতের স্মৃতি যখন ভিড় করে বাস্তবের প্রেক্ষাপটে, স্বপ্নের চেয়েও বিস্ময়কর তা হয় বটে। অপূর্ণ প্রেমের কাহিনী উঠে আসে ইতিহাসের পাতা হতে। প্রেমিক যুগলের পুনর্জন্মের গল্পগাথার পরতে পরতে। প্রেম কথাটা দুটি শব্দের বিন্যাস হলেও তার অনুরণন কখনো কখনো এতটাই সুদূর প্রসারী হয় যে তার জন্ম মৃত্যু বাঁধনকেও অতিক্রম করে যায়। জাতিস্বর শব্দটির সাথে আমরা পরিচিত, তেমনি পুনর্জন্মের কথাও বহু চর্চিত একটি বিষয়। তার সত্যতা বিজ্ঞান নির্ভর নয়, তবে নেহাত অমূলকও নয়। এমনই একটি গল্পে আমরা প্রবেশ করব। তার আগে একটু ফিরে তাকাবো রোম্যান্টিকতার দেশ উত্তরাখণ্ডের ইতিহাসের পাতায়। কতুরি রাজের মহান কীর্তি বড়ই বিস্ময়কর। সোমেশ্বর সন্তুষ্ট হয়ে দিয়েছিলেন তারে একবার। বছর ঘুরতেই কতুরি বংশে জন্ম নিলেন রাজকন্যা। তার আগমনে কাংরা হল বৈজনাথের আশীর্বাদ ধন্যা। বৈজয়ন্তী লাভ করেছিলেন এক আশ্চর্য ক্ষমতা। দৈব বরে নির্ভুল বলতে পারত মানুষের ভবিষ্যতের কথা। বৈজনাথের আশীর্বাদে রাজকন্যা বৈজয়ন্তী ছিলেন বিশেষ দৈব ক্ষমতার অধিকারিণী। তাই কতুরি বংশের এই রাজকন্যের খ্যাতি ছিল সুদূর প্রসারী। রূপে গুণে তার কথা পিথোরাগড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানকার রাজওয়ারি রাজা ভানসিংয়ের কনিষ্ঠ পুত্র ছিল রাজেশ্বর। তার শৌর্য ও বীর্য ছিল অপরিসীম। জ্যেষ্ঠপুত্র ব্রজেশ্বর সুপুরুষ হলেও রাজা হওয়ার গুণ তার মধ্যে বিশেষ ছিল না।
রাজেশ্বরকে প্রজারা অধিক পছন্দ করতেন। এই ব্যাপারে তার মনে ছোট ভাইয়ের প্রতি ঈর্ষা ছিল অধিক। এ কথা ভান সিং বিলক্ষণ জানতেন, তাই তিনি বেশ চিন্তিত ছিলেন। পিথোরাগড়ের প্রধান সেনাপতি বদ্রীনাথের একটি সুন্দরী কন্যা ছিল। তার নাম ছিল অম্বিকা। অম্বিকার সাথে তিনি ভান সিংয়ের কনিষ্ঠ পুত্র রাজেশ্বরের বিবাহ দিয়ে রাজেশ্বরকে সিংহাসনে বসানোর সুপ্ত বাসনা পোষণ করতেন। তবে ব্রজেশ্বরের সরাসরি বিরোধিতা করলে নিশ্চিত মৃত্যু জেনে গোপনে রাজা ভানসিংহকে নিজ কনিষ্ঠ পুত্রের রাজ্যাভিষেকের মন্ত্রণা দিতেন। বিধির বিধানে ছিল এক মহামিলন। এলিক্ষণ খণ্ডাতে পারে কি কেহজন? অযাচিতভাবেই হল প্রেমিক যুগলের সাক্ষাৎ। বৈজয়ন্তীর নিকট রাজেশ্বর হৃদয় হারালেন অকস্মাৎ। নন্দাদেবী হলেন তাদের প্রতি মুহূর্তের সাক্ষী। ভালোবাসার নীড়ে পড়িল জমের কালো অক্ষী। প্রতি বৎসর কতুরিরাজ শিবরাত্রির আগে নন্দাদেবী মন্দিরে পূজা দিতে যেতেন। ফেরার পথে কালীমণি মন্দির হয়ে ফিরতেন। রাজা ভান সিং তার দুই পুত্রের মধ্যে কাকে সিংহাসনে বসাবেন তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন। তিনি যোগ্য উত্তরাধিকারীকে চিনতে ভুল করেননি, তবে তিনি কথা জানতেন ব্রজেশ্বর ক্ষিপ্ত হলে রাজেশ্বরের ক্ষতি করতে সে বিন্দু মাত্র দ্বিধা করবেন না। তাছাড়া ব্রজেশ্বর খুবই উগ্র এবং অহংকারী। রাজকীয় নমনীয়তার অভাব তার মধ্যে প্রকট। তিনি এর আগে বহুবার রাজওয়ারের রাজকন্যা বৈজয়ন্তীর কথা শুনেছিলেন। তার সাথে দেখা করার ইচ্ছেও তার প্রবল ছিল, কিন্তু কোনোবারই তা হয়ে ওঠেনি। শিবরাত্রির তখনও বেশ কিছু সময় বাকি। রাজা ভান সিং কোনো কাজে দেরিতে বের হবেন, তাই নন্দাদেবীর লাল চুনরি চড়াবার জন্য রাজেশ্বরকে আগেই পাঠিয়ে দিলেন পিথোরাগড়ে। রাজপুত্র হলেও রাজেশ্বর কোনো স্থানে যাত্রাকালে খুব একটা জাঁকজমক পছন্দ করতেন না। তাই সামান্য কিছু লোক নিয়ে রাজেশ্বর রওনা দিলেন পিথোরাগড়ের নন্দাদেবীর উদ্দেশ্যে। তখনকার পিথোরাগড় আজকের মতো ছিল না। দুর্গম পাহাড়ি পথ পেরোতে বেশ কয়েকদিন সময় লাগল। পিথোরাগড়ে ঢোকার মুখে পাহাড়ের গায়ে নরসিংহদেবের প্রতিষ্ঠিত মহেশ্বরের মূর্তি অতিক্রম করার সময় দূর থেকে নির্জন পথে মন্দিরের মৃদু ঘণ্টাধ্বনি শুনতে পেয়ে সেই শব্দ লক্ষ্য করে রাজেশ্বর এগোতে থাকে। তখন শরীর খুবই ক্লান্ত হয়ে পড়েছে তার, সাথে ঘোড়াটিও পথশ্রমে বেশ অবসন্ন। তবুও নিছক কৌতূহলবশত মনের জোরে লোকলস্কর পেছনে রেখে রাজেশ্বর একটি পুরাতন মন্দিরের সামনে উপস্থিত হন। তখন সেখানে প্রদীপের আলোয় চারদিক ঝলমল করছে। মন্দিরে এক পুরোহিত আরতি করছেন, তার সামনে কিছু দর্শনার্থীর ভিড়। রাজেশ্বর বাবার মুখে নন্দাদেবীর মন্দিরের যে বর্ণনা শুনেছিলেন তার সাথে এই মন্দিরের মিল নেই। এই মন্দিরে প্রতিষ্ঠিত মহেশ্বর, তবে মুখ্য দেবী মা কালী। মন্দিরের প্রবেশদ্বারে লাল পাথরে খোদিত কালী মূর্তিটি দেখে বেশ ভয় লাগে। আরতি শেষ হলে মন্দিরের পাশে একটি বেদিতে এক দেবীর ন্যায় যুবতী বসে, তার নিচে ভক্তকুল করজোড়ে বসে। রাজেশ্বর তাদের পেছনে এক কোণে বসে ব্যাপারখানা বোঝার চেষ্টা করতে থাকে। এমন সময় বেদিতে পদ্মাসনে উপবিষ্ট নীলাম্বরীকে দেখে কতুরীর কনিষ্ঠ যুবরাজ তন্ময় হয়ে পড়েন। তার হরিণের ন্যায় কৃষ্ণলোচন, উন্নত নাসিকা, নাগজেশ্বরের মতো কেশরাশি তার উজ্জ্বল গৌরবর্ণ কপালে বিন্যস্ত হয়ে যেন তার মুখের শোভা বর্ধন করেছে। তার পরনের অলঙ্করণ দেখে তাকে
সাধারণ নারী বলে মনে হয় না, তবে এমন দেবীর মতো রূপ এক লহমায় রাজেশ্বরের হৃদয়কে বিদ্ধ করে। ওদিকে রাজকন্যা বৈজয়ন্তী প্রজাদের ভিড়ে এক ভিনদেশী সুপুরুষ দেখে কিঞ্চিত কৌতূহলী হয়ে আগন্তুকের দিকে তাকাতেই চার চক্ষুর মিলন ঘটে। বৈজয়ন্তীর শুভ্র গালে লজ্জার গোলাপি আভা খেলে যায়। অচিরেই তার চক্ষু দুটি রাজেশ্বরের পানে তাকিয়ে কেমন তন্ময় হয়ে যায়। তার ঘন কালো ভুরু যুগল ঈষৎ কুঞ্চিত হয়ে যায়। কেমন আদেশের সুরে রাজকুমারী উদ্দাত্ত কণ্ঠে বলে ওঠে, কতুরী রাজকুমারের ভাগ্যের লিখন তাকে পিথোরাগড়ে টেনে এনেছে। রাজকুমারের আগমনে পিথোরাগড়ের বুকে এক ইতিহাসের সূচনা হবে, যার প্রতিধ্বনি ভবিষ্যতের দুয়ারে প্রবল আঘাত নিয়ে আসবে। এইটুকু বলি বৈজয়ন্তী ঘর্মাক্ত কলেবরে সংজ্ঞা হারায়। রাজেশ্বরও বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। রাজকুমারীকে প্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলে পর মন্দির ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। তখন রাজপুরোহিত কন্দর্প রাজেশ্বরের সামনে এসে দাঁড়ায়। করজোড়ে প্রণাম করে জিজ্ঞাসা করে, আপনি কি রাজা ভানসিংহের পুত্র? রাজেশ্বর নিজের পরিচয় দিয়ে জিজ্ঞাসা করেন, ওই যে নারী তখন সংজ্ঞা হারালেন, তিনি কে আর তিনি কি বললেন? রাজকুমারী বৈজয়ন্তীর বচন কদাপ ভুল হয় না। পরে সেসবের ব্যাখ্যা করা যাবে। আপাতত আপনি এখন আমার সাথে রাজবাড়ির প্রাসাদে চলুন। রাজেশ্বরের পরিচয় লাভ করে রাজা নরসিংহদেব তাকে আতিথ্য গ্রহণ করতে অনুরোধ করেন। পরদিন প্রভাতে রাজেশ্বর যখন সূর্য প্রণামে রত, এমন সময় তিনি লক্ষ্য করেন রাজকন্যা বৈজয়ন্তীও অন্দরমহলের উপরের মুক্ত বাতায়নের সামনে এসে গায়ত্রী মন্ত্র জপ করছেন। তার মুক্ত কেশদাম বাতাসে উড়ে চলেছে, আর সূর্যের রক্তিম আভায় তার রূপ ও যৌবন দুই যেন বহু গুণ উছলে পড়ছে। আনমনা রাজেশ্বরের দৃষ্টি যে রাজকন্যাও টের পেয়েছে তার প্রমাণ খুব শীঘ্রই পাওয়া গেল। খাস দাসী মারফত একটি চিরকুট এসে পৌঁছল রাজেশ্বরের হাতে। চিরকুটে উল্লিখিত কালীমণি মন্দিরে মধ্যাহ্নে দুই যুগলের সাক্ষাৎ হয়। রাজেশ্বরের আগমনে বৈজয়ন্তীর হৃদয়ও উচ্ছ্বসিত হয়ে ওঠে। জীবনে প্রথমবার তার এই গোপন অভিসারের সাক্ষী হয় বেতুলি ধারের প্রস্তর সজ্জিত প্রকৃতি। এরপর প্রায় নিত্যদিনই দুই যুগলের হৃদয়ের দূরত্ব একটু একটু করে হ্রাস পেতে থাকে। পিথোরাগড়ের আকাশ বাতাস পঞ্চচুলির ধবল শৃঙ্গ নির্জন পাহাড়িতে ভালোবাসার রং ছড়িয়ে পড়ে। স্বপ্নের জাল বুনন হতে থাকে রাজকুমার ও রাজকুমারীর অন্তরে। ক্রমে নরসিংহদেও যখন এই খবর পান, তখন রাজেশ্বরের মতো জামাতাকে সাদরে গ্রহণে তার কোনো মতান্তরই থাকে না। তিনি সরাসরি ভানসিংহকে পত্র প্রেরণ করে জানান তিনি তার কন্যা বৈজয়ন্তীর জন্য তার পুত্রকে মনোনয়ন করেছেন। কতুরী রাজের যদি তাতে কোনো আপত্তি না থাকে, তবে আগামী শিবরাত্রিতেই এই শুভ কার্য সুসম্পন্ন করা যাবে। বৈজয়ন্তীর মতো দেবকন্যাকে পুত্রবধূ রূপে পাবেন ভেবে ভানসিংহ আর দ্বিমত করেননি। তিনি শিবরাত্রির জন্য সপরিবারে রওনা দেন পিথোরাগড়ের উদ্দেশ্যে। এদিকে কতুরী পরিবারেও খুশির দমক খেলে যায়। কেবল চিন্তার ভাঁজ পড়ে বদ্রীনাথের কপালে। রাজ পরিবারের বন্ধুস্থানীয় হিসাবে বদ্রীনাথ আর অম্বিকাও রওনা দেয় পিথোরাগড়ের উদ্দেশ্যে। রাজা নরসিংহদেও অতিথিদের যথাযথ আপ্যায়নের বন্দোবস্ত করেন।
বদ্রীনাথ সুযোগ বুঝে রাজা ভান সিংহের নিকট একটা প্রস্তাব উত্থাপন করেন। এইখানে একটা মস্ত ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়েছিল। বেশ কয়েকদিন ধরেই ভানসিংহ ব্রজেশ্বরের জন্য পাত্রী সন্ধান করছিলেন। তাই এই প্রস্তাব আসা মাত্র তিনি ভেবেছিলেন রাজা নরসিংহ দেও হয়তো তার কন্যা বৈজয়ন্তীর জন্য ব্রজেশ্বরকেই নির্বাচিত করেছেন। তাই তিনি বদ্রীনাথের কন্যা অম্বিকার বিবাহ একই দিনে রাজেশ্বরের সাথে দেবেন বলে কথা দেন বদ্রীনাথকে। রাজেশ্বর বা বৈজয়ন্তী এসবের বিন্দু বিসর্গ জানত না। তারা তাদের প্রেমের ডানা মেলে নতুন জীবনের অপেক্ষা করছিল। এমনই একদিনে রাজেশ্বর বৈজয়ন্তীকে জিজ্ঞাসা করে, আমাকে প্রথম দিন দেখে তুমি কি বলতে চেয়েছিলে? রাজেশ্বর, আমি কখনো কখনো কোনো মানুষের ভবিষ্যৎ দেখতে পাই। ভবিষ্যতের যেটুকু চোখে পড়ে তা সেই মুহূর্তের পর আমার আর কিছুই মনে থাকে না। এদিকে রাজপ্রাসাদে বিবাহের আয়োজন জোর কদমে চলছে। অম্বিকা আসা অবধি রাজেশ্বরকে একটিবারের জন্য দেখতে পায়নি। শিবরাত্রি তখন দিন কয়েক দেরি আছে। অম্বিকা মাহেশ্বরী কুণ্ড দর্শন করে ফেরার পথে বেতুলি ধারের নিকট এসে একটি দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। বেতুলি ধারের নির্জন প্রকৃতির সবুজ পাইন বনের নিরালা স্থানে কিছু একটা লক্ষ্য করে সেদিকে কয়েক কদম এগোতেই এক নারী ও পুরুষকে প্রেমালিঙ্গনে আবদ্ধ দেখে সে দূর থেকেই ফিরে যাচ্ছিল। এমন সময় দূরে তার একটি পরিচিত কালো ঘোড়া দেখে মনে খটকা লাগতেই অম্বিকার পা দুটো অজানা আশঙ্কায় অসাড় হয়ে যায়। সে কি ভাবছে? যদি এই ঘোড়া তারই হয় তবে তো তার কি হবে? তার এতদিনের কাঙ্ক্ষিত পুরুষ এক নিমেষে অন্য নারীর করায়ত্ত হয়ে যাবে। ওদিকে রাজেশ্বর আর বৈজয়ন্তী পরস্পরের প্রেমে এতটাই বিভোর যে কোনো দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। পাইন বনের নিচে সবুজ ঘাসের গালিচায় রাজেশ্বর বৈজয়ন্তীর ক্রোড়ে মাথা রেখে তার অনুপম সৌন্দর্য অবলোকন করছে। এমন সময় রাজেশ্বর জিজ্ঞাসা করল, আচ্ছা বৈজয়ন্তী, তোমায় মাঝে মাঝে বড় উদাসীন দেখি। তোমার চোখের তারায় কোথায় যেন একটা চাপা বেদনা লক্ষ্য করি। তুমি কি আমায় পেয়ে খুশি নও? বেশ কয়েকদিন ধরে রাজেশ্বর আমি একটা অস্পষ্ট স্বপ্ন দেখি। সেটা আমার বড় চিন্তার বিষয়। কি স্বপ্ন? আমার মনে হয় যেন কারা আমাদের মিলনের মাঝে এসে দাঁড়িয়েছে। আর রাজেশ্বর উদ্ব্যস্ত হয়ে তার চোখ দুটি চুম্বন করে বলে, বৈজয়ন্তী, তুমি ভয় পেও না। স্বপ্ন আর বাস্তবে অনেক তফাৎ। এই দেখো, পিতা সামনের শিবরাত্রিতেই আমাদের বিবাহ স্থির করেছেন। তবে আমার দৃষ্টি কদাপি মিথ্যা হয় না। তাই তুমি এত চিন্তা করো না, আমি তো আছি। সেদিন রাজেশ্বরের বুকে মাথা রেখে বৈজয়ন্তী একটা লম্বা নিঃশ্বাস ত্যাগ করে। ওদিকে অম্বিকা মনকে শক্ত করে সে পাইন বনের আড়ালে অপেক্ষা করতে থাকে। সত্যিটা তাকে জানতেই হবে। আধার নামার আগেই দুই যুগলের প্রত্যাবর্তনকালে রাজেশ্বরকে চিনতে তার ভুল হয় না। তবে মহারাজ যে তার পিতাকে কথা দিয়েছেন নিজ কনিষ্ঠ পুত্রের সাথে তার বিবাহ দেবেন, এ হতে পারে না কিছুতেই। বৈজয়ন্তী তার থেকে রাজেশ্বরকে কেড়ে নেবে আর সে নীরব দর্শকের মতো দেখবে। এটা হতে দেখা যায় না। বৈজয়ন্তীকে যে করেই হোক সরাতে হবে। ঈর্ষার অনলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য প্রথমেই যার সাহায্যের কথা ভাবে সে
উগ্র স্বভাব ব্রজেশ্বর। অম্বিকার মুখে সবটা শুনে ব্রজেশ্বর ক্ষেপে ওঠে। তার রাজেশ্বরের প্রতি পিতা আর রাজ্যের প্রজাদের মনোভাব সম্পর্কে অবগত ছিল। এই মতো অবস্থায় পিতা সত্যিটা জানলে বৈজয়ন্তী তো হাতছাড়া হবে, কারণ পিতা রাজেশ্বরের মনোনীত পাত্রীকে কখনোই অস্বীকার করবেন না। তাই বিনিদ্র রাতে সে এক ভয়ানক ছক কষে ফেলল, যার কথা একমাত্র জানল অম্বিকা। কারণ এরিশার অনল তার খণ্ডিত হৃদয়কেও স্পর্শ করেছিল। শিবরাত্রির আগে ব্রজেশ্বর তার ছোট ভাই অম্বিকা আর বৈজয়ন্তীকে নিয়ে সোমেশ্বর দর্শনে যাওয়ার অনুমতি আদায় করে পিতার থেকে। তারপর চারজনে রওনা দেয় পিথোরাগড় থেকে সোমেশ্বরের উদ্দেশ্যে। সোমেশ্বর দর্শন করে জলপ্রপাতের সৌন্দর্য দর্শনের জন্য তারা চারজন একত্রে পাহাড়ের উঁচু গুহার পুরনো মন্দিরের সামনে এসে উপস্থিত হয়, যেখান থেকে পাহাড়ি জলের ধারা তীব্র বেগে নিম্ন উপত্যকায় এসে পড়েছে। সেখানে পরন্ত সূর্যের আলোকে ব্রজেশ্বর বলে ওঠে, রাজেশ্বর, তুমি সর্বদা জয়ী হবে তা তো হতে পারে না। তুমি কি বলতে চাইছো ব্রজেশ্বর? ভালো মানুষের মুখোশ পরে চিরকাল তুমি পিতার চোখে ভালো হয়ে উঠেছ, আর আমার জন্য নির্বাচিত পাত্রীকেও তুমি করায়ত্ত করতে চাইছো। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। চুপ কর দ্বিচারিণী! আমার বাগদত্তা হয়ে লজ্জা করে না আমার কনিষ্ঠ ভ্রাতার সাথে গোপনে অভিচার চালাস? আপনি কিন্তু অসভ্যতার সীমা লঙ্ঘন করছেন। ভ্রষ্টা মেয়ে মানুষ, আমার হবু স্বামীকে ছলে বলে বশীভূত করে আবার চোখ রাঙাচ্ছিস। নিজের জিহ্বায় লাগাম পড়াও। তুমি ভুলে যেও না তুমি রাজওয়ারের রাজকন্যার সাথে কথা বলছো। আমি তো বৈজয়ন্তীকেই ভালোবাসি। রাজওয়ারের রাজা আমাদের বিবাহ প্রস্তাবিত পিতাকে দিয়েছিলেন, পিতা তাতে সম্মত হয়েই তো এসেছেন। ব্রজেশ্বর আর সহ্য করতে না পেরে রাজেশ্বরের গালে চপেটাঘাত করে। বৈজয়ন্তী তাকে বাধা দিতে এলে অম্বিকা তাকে বাধা দেয়। তুমি ভুল করছো ভ্রাতা, তবে বৈজয়ন্তীকে অপমান করো না। ও যে দেবকন্যা। আজই এই দেবকন্যার অন্তিম দিন। বলে কোটি দেশ থেকে বিষ মাখানো ছুরিকা বসিয়ে দেয় বৈজয়ন্তীর বুকে। রক্তের ধারায় ভেসে যায় বৈজয়ন্তী। রাজেশ্বর তার মস্তক বক্ষে তুলে পরম মমতায় তাকে আদর করতে থাকলে ব্রজেশ্বরের এই দৃশ্য সহ্য হয় না। সে ভেবেছিল রাজেশ্বরকে পদ থেকে সরিয়ে সে বৈজয়ন্তীকে বিবাহ করে একসাথে দুই রাজ্যের অধিপতি হবে। অম্বিকার হঠকারিতায় সব পরিকল্পনা নষ্ট হয়ে যাওয়ায় সে অম্বিকার এই মূঢ়তায় ক্ষিপ্ত হয়ে তরবারির এক আঘাতে ছিন্ন করে দেয় তার মস্তক। কাটা মস্তক গড়িয়ে পড়ে গুহার ভেতর মহাদেবের পদতলে। তার ধরহীন কম্পিত দেহ শেষ মুহূর্তে টলে পড়ে ব্রজেশ্বরের উপর। আগেই পাঠক জানতে পেরেছেন ব্রজেশ্বর উগ্র প্রকৃতির, তাই সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অম্বিকাকে হত্যা করলেও ভুলে যায় যে সে দাঁড়িয়ে আছে সোমেশ্বরের উচ্চ জলপ্রপাতের প্রান্ত দেশে। পায়ের তলায় পিচ্ছিল মাটি আর ধরহীন কম্পিত অম্বিকার দেহ তার গায়ে পড়লে টাল সামলাতে না পেরে সেও গড়িয়ে পড়ে খাতের মধ্যে। মুহূর্তের মধ্যে প্রচণ্ড আর্তনাদ সহকারে দুটো দেহ গড়িয়ে পড়ে যায় মৃত্যুর অতলে। বৈজয়ন্তী মৃত্যুর আগে বলে ওঠে, জন্ম মৃত্যুর সকল বাধা পেরিয়ে ভবিষ্যতের আগল ভেঙে ফিরব জন্মান্তরে। তখন চিনে নিও আমায় রাজেশ্বর, ফিরব দুজন সময়ান্তরে নিয়ে নবকলেবর। এমতো অবস্থায় খাতের সীমান্তে দুর্বল দেহী বৈজয়ন্তী অবিরত রক্তক্ষরণে ক্রমে মৃত্যুর দিকে এগিয়ে চলে।
আর রাজেশ্বর তার মস্তক বুকে জড়িয়ে রোদন করে ওঠে। তার মনে পড়ে কিছুদিন আগে বেতুলি ধারের কথা। মহাদেবীর মূর্তির নিকট সে উচ্চ স্বরে মৃত বৈজয়ন্তীর মৃতদেহ নিয়ে রোদন করতে করতে একসময় দৃঢ় হয় তার শির দ্বারা। সে বৈজয়ন্তীর শেষ বাক্যগুলি স্মরণ করে বলে ওঠে, বৈজয়ন্তী বিনা নিষ্ফল এই জীবন, এর চেয়ে অধিক শ্রেয় মরণ। ছিন্ন করে মৃত্যুর বাঁধন করব প্রত্যাবর্তন। পরজন্মে বিধাতার আশীর্বাদে হবে আমাদের মিলন। বৈজয়ন্তীর মৃতদেহের পাশেই পাওয়া গিয়েছিল রাজেশ্বরের মৃতদেহ। তাদের মৃত্যুর পর যখন ভান সিং সব জানতে পারেন, তখন নিজ নির্বুদ্ধিতায় চরম আফসোস করতে থাকেন। তাই তাদের স্মরণে বেতুলি ধারে প্রস্তর স্মারক নির্মাণ করান তিনি। তবে পিথোরাগবাসী জানত বৈজয়ন্তীর বচন কদাপি মিছা হয় না। কুমায়ুন হিমালয়ের একটা বিশেষত্ব রয়েছে, যার দরুন তাকে হিমাচল বা হিমাদ্রির থেকে আলাদা করে চেনা যায়। কৌশানীর বিশাল পর্বতমালা সহ পুরো কুমায়ুনের পাহাড়গুলি তাদের আইডিয়লিক সৌন্দর্যের জন্য পরিচিত। কৌশানীকে মূলত ভালনা বলা হতো। কৌশানী গভীর পাইনের বন এবং জাঁকজমকপূর্ণ পাহাড়ের জাদু সরবরাহ করে। বিখ্যাত কবি সুমিত্রানন্দর পান্তের জন্মস্থান। কৌশানী প্রায়শই ভারতের সুইজারল্যান্ড হিসেবে পরিচিত। কৌশানীর গেস্ট হাউসের লন থেকে কুয়াশা আর মেঘের মাঝে পঞ্চচূড়া, চৌখাম্বা আর ত্রিশূলের ওপর প্রথম সূর্যের কিরণে আগ্নেয়গিরির লাভার মতো যে রক্তিম আভার ছটা যে একবার দেখেছে, সে জানে গম্ভীর পর্বতের মধ্যেও লুকিয়ে থাকে কত শত সৌন্দর্য, আর নিস্তব্ধতার মাঝে থাকে কত অব্যক্ত শব্দ। আদিত্য কলকাতার ব্যস্ততা ও কোলাহলের থেকে দূরে নৈনিতাল বেড়াতে এসেছিল তার মা বাবার সাথে। সেখানে নয়না দেবী মন্দির ঘুরতে গিয়ে এক জনৈক বাঙালির মুখে কৌশানীর কথা শুনে গাড়ি নিয়ে রওনা দিয়েছে কৌশানীর উদ্দেশ্যে। সবুজ দিগন্ত বিস্তৃত পাইন বনের সারি পেরোতেই কুমায়ুনের রুক্ষ খাড়া খাতের মধ্যে দিয়ে হাঁসুলির বাঁক পেরিয়ে প্রতিটি মোড়ে উন্মোচিত হয়ে চলেছে যেন নতুন নতুন বহু দৃশ্য। নয়নাভিরাম নৈসর্গিক প্রকৃতি যেন উজাড় করে মেলে ধরেছে নিজের রূপ এবং মাধুরী। আদিত্য গাড়ির ড্রাইভারের পাশের সিটটা দখল করে মুগ্ধ দৃষ্টিতে উপভোগ করে চলেছে সামনের মনোমুগ্ধকর দৃশ্য। পেছনে বসুন্ধরা দেবী আর আদিত্যর বাবা ঋষভ বাবু। আলমোড়া আর রানীক্ষেতের নরম প্রাকৃতিক দৃশ্য আর সামান্য টিফিন সেরে কৌশানীর অভিমুখে যাত্রাকালে হঠাৎই যেন আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করল। এতক্ষণ রৌদ্রোজ্জ্বল সুন্দর আকাশে যেন কেউ এক মুঠো কালো রং ছড়িয়ে দিতে লাগলো। গাড়ি যতই কৌশানীর দিকে এগোতে লাগলো, ক্রমে ঝিরঝিরে বৃষ্টি আর গোমড়ামুখো আকাশের দিকে তাকিয়ে ড্রাইভার সঞ্জয় বলে উঠল, তবে যাই বলো সঞ্জয় ভাই, পাহাড়ি বৃষ্টি ভীষণ রোমান্টিক। মোহিত মনে মনে ভাবে, শহুরে বাবুদের কাছে এসব বিলাসিতার শোভা পায়। তার মতো খেটে খাওয়া মানুষের জীবনে আবার বর্ষা বড় খারাপ মরশুম। টুরিস্ট কম আসে এই সময়, ফলে রোজই ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, এখন বৃষ্টির তেজটা বাড়ল না বটে, কিন্তু ঝিরঝিরে বৃষ্টিতে গাড়ির ওয়াইপারগুলো ক্রমাগত সামনের ঝাপসা হয়ে আসা কাজটাকে পরিষ্কার করে চলেছে। গাড়িটা খুব না হলেও একটু মাঝারি গতিতে চালাতে হচ্ছে, কারণ অন্ধকার নেমে গেলে এ পথে গাড়ি চালানো বেশ মুশকিল হবে। রানীক্ষেত থেকে কৌশানীর দূরত্ব প্রায় 60 কিলোমিটার।
অসম্ভব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে বাঁক নিতে নিতে এগিয়ে চলেছে। কৌশানী বাগেশ্বর জেলার অবস্থিত একটি আধা শহর। কথিত আছে মহাভারতের যুগে কৌশিক মুনি এখানে তপস্যা করেছিলেন বহুদিন, তাই এই অঞ্চলের নাম হয়েছে কৌশানী। কৌশানীতে পৌঁছাতে তখনও বেশ কিছুটা সময় আছে। পাথুরে খাতের দিকে তাকালে এখনো হাড় হিম হয়ে যায়। সুন্দর কিন্তু বড় ভয়ানক এই প্রকৃতির রূপ। সঞ্জয় গারওয়ালি লোক। এইসব রাস্তা তার হাতের তালুর মতোই পরিচিত। তাছাড়া ড্রাইভিংয়ের হাতও বেশ পোক্ত। একটা বাঁকের মুখেই আচমকা আদিত্য বেশ জোরেই বলে উঠল, এই সাবধান! আর তখনই গাড়িটা বাঁকটায় মন নিতে উল্টো দিক থেকে একটা গাড়ি তাদের গাড়ির মুখোমুখি প্রায় ধাক্কা দিতেই যাচ্ছিল। আর এমন আবহাওয়ায় এমন দুর্ঘটনা ঘটলে কারোরই বেঁচে থাকার সম্ভাবনা থাকতো না। আকস্মিক এমন চিৎকারে ঘাবড়ে গেলেও মোহিত সামনে না নিলে বড় বিপদ হতে পারত। উল্টো দিক থেকে আসা গাড়িটা মোড় ঘুরেই এসে জোরে খাতের উল্টো দিকের পাহাড়ে ধাক্কা খেল। মোহিত বাঁক ঘুরতেই গাড়িটা দাঁড় করিয়ে দিল। ঘাবড়ে উঠে ঋষভবাবু আর বসুন্ধরা দেবী ছেলেকে বলে উঠলেন, কি হলো আদিত্য? হঠাৎ করে এমন চিৎকার করে উঠলি কেন? সঞ্জয় অবাক হয়ে বলে উঠল, আপনি কি করে বুঝলেন সাবজি যে এমন বিপদ আসতে চলেছে? ঠিক বলতে পারবো না, তবে হঠাৎই মনে হলো চোখের সামনে ভেসে উঠল একটা আবছা দৃশ্য, যেখানে দুটো গাড়ি মুখোমুখি ধাক্কা খেতে আর সামান্য বাকি ছিল, ঠিক এইরকমই পথে। আর আর বাঁকের মুখে একটা মাইলস্টোনের পাশে একটা আবছা শিবের মূর্তি ছিল। আপনি কি সাহাব এর আগে কৌশানী এসেছেন কবি ভি? না না, আমরা এই প্রথম এই পথে এসেছি। আমার মনে হয় বাবু তুই খুব ক্লান্ত হয়ে পড়েছিস। বাবুজি, একটু তাকলিফ করে বাইরে আসেন, তাহলে বুঝতে পারবেন কেন আমি এই কথা বলছিলাম। চারজন ঝিরঝিরে বৃষ্টিতে গাড়ির বাইরে এসে দুপা এগোতেই বিস্মিত হয়ে দেখল ঠিক তাদের থেকে হাত দশেক দূরে একটা সাদা কোয়ার্টজ পাথরের মাইলস্টোন, যাতে লেখা কৌশানী 5 কিলোমিটার। আর তার ঠিক ডান দিকে আদিত্যের কিছুক্ষণ আগে ব্যক্ত একটি পাথরের ধ্যানরত মহাদেব মূর্তি। আদিত্য এগিয়ে গিয়ে যখন মূর্তিটা ভালো করে দেখছে তখনই একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল, হেল্প, হেল্প প্লিজ। ঘটনার আকস্মিকতায় তারা এতক্ষণ উল্টো দিক থেকে ঝড়ের গতিতে আসা গাড়িটার কথা ভুলেই বসেছিল। এবার তারা দৌড়ে গিয়ে দেখল একটা সাদা অল্টো গাড়ি পাহাড়ের গায়ে ধাক্কা খেয়েছে। গাড়ির ড্রাইভারটি মাথায় বেশ চোট পেয়েছে। সবচেয়ে সমস্যা হয়েছে গাড়ির ভেতরে আরও দুজন আরোহীর, একজন একটু প্রবীণ আর অন্যজন যুবতী, যিনি সাহায্য চাইছিলেন এতক্ষণ। মোহিত এসে গাড়ির ড্রাইভারকে ফার্স্ট এড করে কিছুটা সুস্থ করলেও সে গাড়ি চালানোর জন্য সুস্থ নন। প্রবীণ ব্যক্তিটিও পায়ে ও মাথায় চোট পেয়েছেন। অন্ধকার নামতে চলেছে, তাই আদিত্য তাদেরকে নিজেদের গাড়িতে তুলে নেয়। তারা যখন কৌশানীতে পৌঁছায় তখন প্রায় সন্ধে নেমে এসেছে। সবচেয়ে কোইন্সিডেন্স যে গেস্ট হাউসে তারা উঠেছে সেই গেস্ট হাউসেই প্রত্যুষারা উঠেছিল। প্রত্যুষা মানে যে মেয়েটি আর তার বাবাকে তারা উদ্ধার করে এনেছে। ওদের কৌশানী থেকে বিনসর যাওয়ার কথা ছিল, তবে এখন প্রত্যুষার বাবা মানে পলাশবাবুর যা চোট লেগেছে তাতে অতটা জার্নি করা ঠিক নয়। অগত্যা তারাও গেস্ট হাউসে উঠল। বিকেলের দিকে যে দুর্ঘটনা ঘটতে ঘটতে তারা বেঁচে গিয়েছে সেটা নিয়েই প্রত্যুষাদের ঘরে বসে কথাবার্তা হচ্ছিল। প্রত্যুষা বেশ বিশুকে মেয়ে। পলাশবাবু বিদেশ বিভুঁইয়ে এসে
বাঙালির দেখা পেয়ে গরম কফি আর চিকেন পকোড়া সহযোগে গল্প করছেন। শুধু আদিত্য যেন তাদের গল্পের সাথে নিজেকে মিশিয়ে দিতে পারছে না। এমনিতেই আদিত্য খুব গল্প করতে বা পড়তে ভালোবাসে, তবে কফির কাপটা নিয়ে উঠে এলো কাচের জানালাটার কাছে। অন্ধকারের চাদর ঢেকে দিয়েছে কৌশানীকে, শুধু নিচের উপত্যকার বাড়িগুলোতে জ্বলতে থাকা আলোগুলো অন্ধকার আকাশের বুকে মিটমিট করে হাসতে থাকা তারাদের মতো দেখাচ্ছে। অনেকক্ষণ ধরেই ব্যাপারটা প্রত্যুষা লক্ষ্য করে উঠে এসে বলল, আপনি কি বিকেলের ট্রমা থেকে এখনো বের হতে পারেননি আদিত্যবাবু? আদিত্যর চমক ভাঙল প্রত্যুষার মিষ্টি কণ্ঠস্বরে। সরি। আপনাদের খুব কষ্ট দিলাম, তাই না? আরে না না, ব্যাপারটা তা নয়, একটা অন্য বিষয় নিয়ে ভাবছিলাম। গার্লফ্রেন্ডের কথা ভাবছিলেন বুঝি? সেই কপাল এখনো করে উঠতে পারিনি প্রত্যুষা দেবী। দেবী টেবি বলবেন না প্লিজ, বড় সেকেলে শুনতে লাগে। তা আপনারা শুনলাম প্রথমবার এখানে এসেছেন, বাবা তো কদিন রেস্ট নেবে বলছে। সেটাও ওর জন্য বেটার। তা আপনি তো ঘুরেছেন কৌশানী, চলুন না আমাদের সঙ্গে সাইট সিন করবেন। দেখি। উমাদেবী আর ঋষভবাবুর চোখ কিন্তু দেখে তাদের ছেলের মুখে একটা চিন্তার ছাপ। বেডরুমে ফিরে ঋষভবাবুই শুরু করেন, তুই এখনো সেই একই কথা ভাবছিস বাবু? আরে অনেক সময় এমন হয়, তুই হয়তো যে জিনিসটা কল্পনা করছিস সেটা সত্যিকারের চোখের সামনে দেখতে পেলি। একে টেলিপ্যাথি বলে। আদিত্য বোঝে এই কথা বুঝিয়ে সে কাউকে পারবে না, তাই কথা বাড়ায় না। বড় সুইটের বড় ঘরটায় বাবা মাকে দিয়ে পাশের ঘরটায় গিয়ে মাথাটা বালিশে রাখতে আবার চোখের সামনে ফুটে ওঠে কিছু দৃশ্য। একটা বন্ধুর উপত্যকা, নিচ থেকে সরু সুতোর মতো নদী বয়ে চলেছে। পাইন আর ইউক্যালিপটাস গাছের সারির নিচে সবুজ ঘাসের গালিচা। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে চারিদিকে। এমন সময় একটা হরিণ শিশু ছুটে এসে দাঁড়ালো একটা গাছের নিচে, আর তার পেছনে চঞ্চল পায়ে ছুটে আসছে এক রাজকন্যা, যার দুধে আলতা পায়ে সোনার নুপুর, পরনে দুধের মতো সাদা রাজবেশ। তার কুচবরণ চুলগুলো ঠিক রূপকথার রাজকন্যা, তার পাকা গমের মতো উজ্জ্বল গাত্রবর্ণ। হরিণী শিশুটির দিকে রাজকন্যা এগোতেই লাফিয়ে ছুটে চলে গেল সবুজ গালিচার পথ দিয়ে। রাজকন্যা তাকে ধরতেই এগোতেই নিজের কাঁচুলি পায়ের তলায় আটকে হোঁচট খেল। মাটিতে পড়ার আগেই একজন সুঠাম পুরুষ তাকে ধরে নিল। সেই সুঠাম পুরুষের গায়েও সেকেলে রাজাদের মতো বেশ। তার হাতের শক্ত বাঁধনে ধরা পড়ে রাজকন্যা বেশ লজ্জাই পেল। পুরুষটির মুখের দিকে ভালো করে দেখতেই আদিত্যর হৃৎস্পন্দন বেড়ে গেল। সে যে তারই আয়নার প্রতিচ্ছবি। হঠাৎ এমন স্বপ্নে আদিত্যের যৌবন ভরা দেহ পুলকিত হয়ে উঠল। এবার সে ভালো করে সেই স্বপ্ন কুমারীর মুখটা দেখার চেষ্টা করার আগেই প্রচণ্ড একটা ধাক্কায় ঘুমটা ভেঙে গেল। কিরে বাবু, ওঠ! তুই যে বলেছিলি সকালের সূর্যোদয় দেখবি, 6:45 তো বেজে গেল। ওঠ 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 তাড়াতাড়ি। এক রাশ ভালো লাগার স্মৃতিমৃদুর স্বপ্নে বিভোর আদিত্য ঘুম ভেঙে উঠে দেখে কৌশানীর সাদা মেঘের আবরণে প্রভাতের প্রথম রক্তিম সূর্যের আভা তাদের পূবের জানালা থেকে ঘরে এসে পড়েছে। কৌশানী থেকে হিমালয়ের বিস্তার কিছুটা হলেও বোঝা সম্ভব। হিমালয়ের প্রায় 9টি শৃঙ্গ, যেমন ত্রিশূল, নন্দাদেবী, চৌখাম্বা, পঞ্চচূলি,
ইত্যাদি এখান থেকে দেখা যায় এবং বলতেই হয় প্রত্যেকটি তার আলাদা আলাদা রূপ ও সৌন্দর্য নিয়ে অহংকারের সঙ্গে মাথা উঁচু করে বিরাজমান। অপূর্ব সুন্দর এই ধ্যান গম্ভীর হিমালয়ের সামনে সবকিছুই কেমন তুচ্ছ মনে হয়। সূর্যের প্রথম আলোকে কুয়াশার চাদর সরিয়ে মুখ দেখাচ্ছে 3 শৃঙ্গ বিশিষ্ট ত্রিশূল, আর যত ডান দিকে চোখ যায় চৌখাম্বা পঞ্চচুলিতে তখন আগুনের স্পর্শ ধরে গিয়েছে। এ যেন স্বর্গরাজ্যের রূপসুধা। স্বপ্নভঙ্গির দুঃখ ভুলে আদিত্য আর ঋষভবাবু এক মনে সেই সুধা নয়ন ভরে উপভোগ করছেন। তখনই প্রত্যুষা বলে উঠল, মুন্সিয়ারি থেকে এই দৃশ্য আরও কাছ থেকে উপভোগ করতে পারবেন। যাবেন নাকি ওইদিকে? হুমায়ুনের ভালনা যে এত মনোমুগ্ধকর হতে পারে তা আগে কখনো কল্পনাতেও আসেনি। মুন্সিয়ারি যাওয়ার প্ল্যান ছিল না যদিও, তবে এবার মনে হচ্ছে একবার ঘুরে আসতেই হবে। কৌশানীর আশেপাশে গান্ধী আশ্রম দেখতে যাওয়ার সময় আদিত্য গাড়িতে বসেই পাশের চা বাগিচার দিকে তাকাতে মনটা কেমন যেন উদাস হয়ে গেল। মনে হলো যেন এই পথ তার অনেক দিনের চেনা। গাড়িটা পাশের শাল ফ্যাক্টরিতে থামিয়ে তরতরিয়ে নেমে গেল চা বাগানের দিকে। ঋষভবাবু, বসুন্ধরা দেবী আর প্রত্যুষাকে নিয়ে শাল ফ্যাক্টরি দেখতে যায়। প্রত্যুষা যেহেতু আগেই এই সাইট সিন দেখেছে, তাই সেই ওদের গাইড করতে লাগলো। আদিত্যর কিন্তু সেদিকে কোনো হুঁশ নেই। সে হাতের চেনা ছকের মতো পাহাড়ি ধাপে পা ফেলে চা বাগানে নেমে এলো। দূরে পাহাড়ের ঢালু পাইন বনটা দেখে সে যেন চমকে উঠল। এ কি দেখছে সে? কাল রাত্রে সে যে নৈসর্গিক প্রকৃতির মাঝে হরিণ শিশুর পেছনে ধাবমান রাজকন্যা দেখেছিল, এ তো একদম সেই স্বপ্নে দেখা স্থান। ও তো দূর থেকে ইউক্যালিপটাস গাছের ধারে একটা কাঠের ফলক রয়েছে। সবুজের গালিচার উপর পাইন বনের নিচে তাকালে সরু সুতোর মতো গোমতী নদী বয়ে চলেছে, আর মাঝের একটি উঁচু ঢিবিটায় ঠিক একই রকম যেমনটি সে কাল রাতে স্বপ্নে দেখেছিল। এটাও কি টেলিপ্যাথি নাকি এখানে পা রাখা থেকে তার সাথে এইসব কি অদ্ভুত ঘটনা ঘটে চলেছে? বাবা তো বিশ্বাস করতেই চাইছেন না, তবে নিশ্চয়ই কিছু একটা বিষয় তো আছে যার দরুন কিছু স্মৃতি ধরা দিচ্ছে তার কাছে অস্পষ্টভাবে। এমন সময়ে প্রত্যুষার ডাকে ঘোর কাটল। এত আনমনা হয়ে কি দেখছেন ওদিকে? আপনাদের ঘোরা হয়ে গেল? বাবু, তুই তো গেলি না। কত সুন্দর হাতের কাজ দেখে আসতে পারতিস। দেখ, এই স্টোলটা কিনলাম, রেশম সুতোর বুননে। কি দারুণ কাজ, দেখ না একবার। এইবার একটু চা পেলে ভালো হয়। কাকাবাবু, গান্ধী আশ্রমের কাছে একটা জায়গায় দারুণ চা পাওয়া যায়, যাবেন নাকি? তাহলে চল। কিরে বাবু, তোর ছবি তোলা হলো? চল এবার। এখানকার অন্যতম একটি আকর্ষণীয় স্থান হল গান্ধী আশ্রম। গান্ধীজি এই স্থানের সৌন্দর্যে মোহিত হয়ে তিনি প্রায় 14 দিন এখানে কাটান। গান্ধীজির বাসায় কৌশানী হল ভারতের সুইজারল্যান্ড। এই আশ্রমে থেকে তিনি অনাসক্তি যোগের উপর একটা বইও লেখেন। সেই থেকেই এই আশ্রমের নামকরণ করা হয় অনাসক্তি আশ্রম। গাড়ি নিয়ে ওরা রওনা হলো গান্ধী আশ্রমের দিকে। সেখানে লোকেশন ম্যাপের কাছে দাঁড়িয়ে মুন্সিয়ারি যাওয়া নিয়ে আলোচনা চলাকালীন আদিত্য চায়ে চুমুক দিতে দিতে দেখল তার পায়ের কাছে কি একটা পড়ে আছে। সেটা তুলে নিয়ে দেখল একটা মেয়েদের কানের বাহারি পুরাতন দিনের ঝুমকো।
জিনিসটা হাতে নিতেই আদিত্যর সেই চেনা চেনা একটা অনুভূতি কাজ করতে শুরু করলো। ঝুমকোটা যেন তার কাছে খুব পরিচিত মনে হলো। ঝুমকোটা হাতে নিয়ে নড়াচড়া করতে করতে বাবার গলা পেয়ে পকেটে চালান করে দিল। গান্ধী আশ্রমটা ঘোরার সময় আদিত্য বাইরের স্নিগ্ধ পরিবেশের স্মৃতিবন্দি করে রাখছিল তার ক্যামেরায়। ক্যামেরার দূর লেন্সে ধরা পড়ছিল দূরের নন্দা দেবীর উপর দিয়ে ডানা মেলে উড়ে যাওয়া পাখিদের ঝাঁক। এমন সময় একটা মিষ্টি সুবাস নাকে আসতেই কয়েকটা ছবি তুলে ক্যামেরাটা চোখ থেকে নামাতেই একটা নাটকীয় ঘটনা ঘটে গেল। আদিত্য ক্যামেরাটা এক হাতে নিয়ে পেছনে ঘুরতেই আচমকা একজন যুবতী সেখান দিয়ে যাওয়ার সময় কিছুতে হোঁচট খেয়ে প্রায় মাটিতে মুখ থুবড়ে পড়েই যাচ্ছিল। আদিত্য বাম হাতে তাকে ধরে না ফেললে হয়তো সে পড়েই যেত। আদিত্য দেখল গাঢ় নীল শালের কাশ্মীরি কাজ করা সালোয়ার কামিজের সাথে লিপটে থাকা রামধনু রঙের পশমিনা, গায়ে খোলা এক ঢাল বাদামি চুলে ঢাকা তার মুখশ্রী। পড়ে যাওয়ার ভয় চেপে ধরেছিল আদিত্যের বাম বাহু। তার গা থেকে ভেসে আসছিল মিষ্টি পারফিউমের সুবাস। তার খোলা চুলে মুখখানি প্রায় ঢাকা পড়ে গিয়েছে। ঘটনার আকস্মিকতা সামলে উঠতেই যুবতী যখন মুখের চুলগুলো সরিয়ে মুখখানি তুলে আদিত্যর দিকে তাকালো, আদিত্য যেন স্থির হয়ে গেল তাকে দেখে। এর আগে যে আদিত্য কোনো সুন্দরী দেখেনি তা নয়। যুবতীর অনতি দীর্ঘ গোলকাল গরম উজ্জ্বল গাত্রবর্ণ হরিণের ন্যায় ঘোর কৃষ্ণ টলটলে চোখের উজ্জ্বল তারা, বসন্তের এক দমকা বাতাস এসে যেন আদিত্যর হৃদয় স্পর্শ করল। আদিত্যর চোখের তারায় মুগ্ধতা দেখে যুবতী বেশ লজ্জা পেয়ে ধীর পায় তার দলের বান্ধবীদের কাছে ফিরে যায়। তখনও আদিত্য যেন সে নন্দিনীর মোহে আচ্ছন্ন। বসুন্ধরা দেবীর ডাকে সম্বিত ফেরে। বাবু, তুই এখানে? আর আমরা তোকে খুঁজে বেড়াচ্ছি। চল এবার, বেশ ঠান্ডা পড়েছে, গেস্ট হাউসের দিকে রওনা দিই। গেস্ট হাউসে ফিরে পকেটে হাত দিতেই সেই ঝুমকোটায় হাত পড়তেই মনে পড়ে, আরে এই ঝুমকো তো বিকেলে সেই মেয়েটির চুল সরাতে তার কানে দেখেছিল সে। মেয়েটার নাম পর্যন্ত জিজ্ঞাসা করা হয়নি। আর তার সাথে কোনোদিন দেখা হবে কিনা সেটাও অনিশ্চিত। ওরা সম্ভবত একটা কলেজ থেকে এসেছে। বাইরে ওদের কলেজের বাস আদিত্য লক্ষ্য করেছিল। যাক, অন্তত কৌশানীর একটা মিষ্টি স্মৃতি তো তার কাছে থাকবে। এইটুকু ভালো লাগা নিয়েই আদিত্য রাতের কৌশানীর নৈশব্দের মধ্যে আপন ভাবনায় ডুবেছিল। এমন সময় প্রত্যুষা আর পলাশবাবু এলেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে এই বিদেশ ভূভুইতে এসে বড় বিপদে পড়তাম। তাছাড়া প্রত্যুষাও খুব উপভোগ করছে আজকের দিনটা। প্রত্যুষা আমাদের কত সুন্দর সব কিছু ঘুরিয়ে দেখালো। তা আপনারা কি বিলসে যাবেন? হ্যাঁ, প্ল্যান তো তেমনই ছিল। আমরা মুন্সিয়ারি যাব ভাবছিলাম। আপনারা যদি আমাদের সাথে যেতে পারতেন তবে খুব ভালো লাগতো। প্রত্যুষা মা, তুমি কি বলো? আমিও ভাবছিলাম পিথোরাগড়টা একবার ঘুরে আসি চলো। তা তোমার হাঁটুর ব্যথাটা এখন কেমন আছে বাবা? বুড়ো হচ্ছি যে মা, এবার টের পাচ্ছি। তার সকলেরই যখন ইচ্ছা আছে তখন চলো পিথোরাগড়টা ঘুরে আসা যাক। একটা বড় গাড়িতে 5 জন রওনা দিল কৌশানী থেকে। এখানে দেবদারু পাইন বনে দেখা মেলে বিভিন্ন ধরনের পাখির, যেখানে নীল আকাশের গায়ে স্তরে স্তরে কেউ তুলি দিয়ে ছবি এঁকে রেখেছে। গাড়ি পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছে। দুপাশে সারি সারি পাইন গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। দীর্ঘ গাছগুলোর প্রায় প্রতিটি একই আকৃতির,
গাছের তলায় মাটি সংলগ্ন অঞ্চলটি পরিষ্কার পরিচ্ছন্ন। মাটির দিকে তাকাতেই চোখে পড়ল অসংখ্য পাইন গাছ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কৌশানী থেকে মুন্সিয়ারির দিকে এগোতে প্রথমেই পড়ে কুশি নদীর ধারে বিখ্যাত রুদ্রধারী জলপ্রপাত। পাহাড়ের উঁচু খাদ বেয়ে ক্ষীণ জলের ধারা প্রবল বেগে ঝাঁপিয়ে পড়েছে উপত্যকার বুকে। বলা হয় দেবাদিদেব প্রচণ্ড ক্রোধে একবার অন্ধ হয়ে রুদ্ররূপ ধারণ করেন। তখন তার বীভৎস পদদলনে পৃথিবীকে ধ্বংস করতে উদ্যত হন। তখন বিষ্ণুর মায়ায় রুদ্রকোশী নদীর তীরে ধ্যানমগ্ন হন। তখন তার অভিষেকের জন্য কোশী নদী পাহাড়ের কোল বেয়ে রুদ্রদেবের মাথায় নেমে এসে এই জলপ্রপাত সৃষ্টি করে। তাই একে রুদ্রধারী জলপ্রপাত বলা হয়। আর এখানে মহাদেব অর্থাৎ সোমেশ্বরের মন্দির নির্মিত হয়েছে। সোমেশ্বর মন্দির দর্শন করার জন্য গাড়ি থেকে নামতেই সামনে অপরূপ জলপ্রপাত দেখে আদিত্য নেমে পড়ে ক্যামেরা নিয়ে। মন্দির দর্শন করে ফেরার পথে বসুন্ধরী দেবী বলে ওঠেন, বাবু, এই বাবু, ওদিকে কোথায় যাচ্ছিস? আদিত্য সকলকে পেছনে রেখে অনাবৃত পায়ে এগিয়ে যায় মন্দিরের প্রস্তর ধাপের ওপর থেকে কিছুটা ডান দিকে একটা বন্ধুর মঞ্চের মতো স্থানে। ঋষভ আর পলাশবাবু তখন গাড়িতে উঠতে গিয়েও বসুন্ধরা দেবীর আওয়াজে তারা পিছনে ফিরে দেখেন। আদিত্য এক মনে টিলাটার দিকে এগিয়ে চলেছে। বসুন্ধরা দেবীর কোনো কথাই যেন তার কানে প্রবেশ করছে না। টিলার ওপর কিছুটা খাড়ায় পথ উঠতে লাগলো আদিত্য, যেন সে স্থানটা তার বহু দিনের পরিচিত। বসুন্ধরা দেবীর ডাকে প্রত্যুষাও এসে পৌঁছে গিয়েছে। প্রত্যুষাও আদিত্যর পেছনে এগিয়ে যেতে লাগলো হাঁক দিতে দিতে। শুনছেন আদিত্যবাবু? আদিত্যবাবু! নির্বিকার চিত্তে আদিত্য খাড়াই পথটা ঘুরতেই একটা বাঁকে অদৃশ্য হয়ে গেল। প্রত্যুষা আর ঋষভবাবু আদিত্যর পেছনে পেছনে যেতে লাগলো। অজানা অচেনা জায়গায় আদিত্য কয়েকদিন ধরেই কেমন যেন অদ্ভুত ব্যবহার করে চলেছে। বসুন্ধরা দেবীর কথা শুনে তাদের ড্রাইভার সঞ্জয় বলে উঠল, बाबूजी वहां क्यों गया? वहां तो रुद्रनाथ जी का पुराना मंदिर है, वहां तो अब कोई नहीं जाता। बाबूजी को कैसे पता चला? তুমি একটু দেখো তো বাবা, ছেলেটা আমার কোথায় গেল? সঞ্জয় যখন সেখানে উপস্থিত হলো ততক্ষণে আদিত্য চড়া পেরিয়ে পর্বতের খাঁড়া বাঁক পেরিয়ে একটা পুরাতন স্থানে এসে পৌঁছে গিয়েছে। ভাঙা চোরা একটা গুহার বাইরে উপস্থিত হয়েছে সে। খানিকক্ষণ গুহার বাইরে দাঁড়িয়ে উদ্দাত কণ্ঠে বলে উঠল, বৈজয়ন্তী, বৈজয়ন্তী, দেখো দেখো, আমি এসেছি। তোমায় দেওয়া কথা আমি রাখতে এসেছি। বলে সেই জরাজীর্ণ পুরাতন ভাঙাচোরা গুহায় প্রবেশ করতে যাবে এমন সময় ঋষভবাবু আর সঞ্জয় এসে আদিত্যর কাছে উপস্থিত হলো। বাবু, তুই এখানে কি করছিস? আর বৈজয়ন্তী কে? बाबूजी, अब राजकुमारी बैजयंती का किस्सा जानते हैं? আদিত্য ছুটে গুহার দিকেই যাচ্ছিল। ঋষভবাবুর স্পর্শে সম্বিত ফিরতেই বলে উঠল, বাবা, আমরা এখানে কি করছি? আদিত্যবাবু, আপনি তো নিজে থেকেই এখানে ছুটে এলেন। কতবার আমরা ডাকলাম আপনাকে, আপনি তো কানেই তুললেন না। তাছাড়া আপনি এই জায়গাটা চিনলেন কি করে? আর বৈজয়ন্তীটা কে? বৈজয়ন্তী? সে আবার কে? আপনিই তো এখানে দাঁড়িয়ে এই নাম ধরে কার সাথে কথা বলছিলেন। বাবু, তুই গাড়িতে চল, এখন আবার রওনা দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চল, দেরি করিস না, চল। ওরা ফিরতে যাবে এমন সময়ে গুহার ভেতর থেকে একটা গম্ভীর স্বর ভেসে এলো।
রাজেশ্বর, আপনি এসেছেন? আপনাকে আসতেই হতো। এ যে বিধির বিধান। সামনে যে মহাশিবরাত্রির পুণ্যতিথি। সেই গম্ভীর গলার আওয়াজে সকলেই গুহার দিকে ফিরে দাঁড়ালো। পাথরের উপর একটা লাঠির খুট খুট শব্দ বাড়তে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই একজন শ্বেত শ্বশ্রু গুম্ফে পরিপূর্ণ সন্ন্যাসী গোছের মানুষ এসে উপস্থিত হলো তাদের সামনে। লোকটির চেহারা দেখে বয়স আন্দাজ করা কঠিন। মাথায় এক রাশ জটা, শীর্ণ শরীর, সারা শরীরে কেমন একটা তেজস্বী ভাব, কারণ নজর এড়িয়ে যাওয়ার নয়। চোখ দুটো বয়সের ভারে ঈষৎ ছোট হলেও সে চোখের মধ্যে যেন কি একটা আছে, যার দরুন সহজে চোখ ফেরানো যায় না। সঞ্জয় মতনস্তকে প্রণাম জানিয়ে বলল, बुरा बाबा, मेरा प्रणाम स्वीकार कीजिए। বৃদ্ধ এক হাতে তার দিকে আশীর্বাদ মুদ্রা দেখিয়ে লাঠিতে ভর দিয়ে এগিয়ে আসলেন আদিত্যর দিকে। এসে গদ গদ গলায় বলে উঠলেন, রাজেশ্বর, আপনি মনে হয় ভুল করছেন বাবা। আমি আদিত্য। তাকে মাঝপথে থামিয়ে বৃদ্ধ বলে উঠলেন, নতুন রূপে নতুন নামে আপনি পৃথিবীতে আসবেন, এটাই তো বিধির নিয়ম। আপনি যখন এসেছেন তখন বৈজয়ন্তীকেও আসতে হবে। আমি অনুভব করতে পারি রাজকুমারী বৈজয়ন্তীও কাছে পিঠে আছে কোথাও। সামনের শিবরাত্রির আগেই আপনাদের মিলন হবে। এই নামটা ধরেই বাবু তুই একটু আগে ডাকছিলিস না? বাবা, কে এই বৈজয়ন্তী? আমার ছেলের সাথে তার কি সম্পর্ক? আছে মা, আছে। সম্পর্ক যে অনেক পুরনো। এই যে জন্ম জন্মান্তরের সম্পর্ক। কি বলছেন বাবা? ও তো আমাদের ছেলে আদিত্য। তবে বেশ কিছুদিন ধরে ওর সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। এসবের সাথে কি ওই বৈজয়ন্তী বা রাজেশ্বরের কোনো সম্পর্ক আছে? আপনারা বিংশ শতকের আধুনিক মানুষ হয়ে কি সব গাঁজাখুরি ব্যাপারে পড়লেন? চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। প্রত্যুষার কথা শুনে তার দিকে তাকিয়ে বুড়ো বাবার চোখ দুটো ভীষণ রকম উজ্জ্বল হয়ে উঠল। তারপরই কেমন একটা ভয়ের ভাব ফুটে উঠল ওনার মুখের রেখাগুলিতে। তিনি অস্ফুটে বলে উঠলেন, অম্বিকা। আরে এই সব সাধুদের কাজই হলো লোকজনদের ভুল বুঝিয়ে লোকেদের থেকে টাকা পয়সা উসুল করা। চলুন তো মশাই, এবার ফেরা যাক। এখনো আমাদের ওই বৈজনাথ মন্দির দেখে তারপরে মুন্সিয়ারির দিকে যেতে হবে। এখানেই কতটা দেরি হয়ে গেল। হ্যাঁ আন্টি, চলুন। ওরা গাড়িতে গিয়ে স্টার্ট দিল মুন্সিয়ারির উদ্দেশ্যে। সঞ্জয় একবার বলতে গিয়েছিল, বুড়ো বাবা এই এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি। কতুরি বংশের রাজা নরসিংহদেও বংশের কিছু ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই এলাকার কিছু পুরাতন ইতিহাস। বুড়ো বাবার কথাটা একটু শুনলে পারতেন, তবে পলাশবাবুর ধমকানিতে সঞ্জয় দমে যায়। গাড়ি নয়নাভিরাম পথের বাঁকে বাঁকে নতুন শোভা উন্মোচন করলেও সেটা উপভোগ করার মতো মন তখন কারণ নেই। সকলের মনের ভেতর নানা প্রশ্নের আনাগোনা, আর সবচেয়ে উত্তাল পাত্তাল খাচ্ছে আদিত্যের মনের ভেতরটা। মুন্সিয়ারির পথে প্রথমেই পড়ল বীরথি জলপ্রপাত। সবুজ পাহাড়ের বুক চিরে প্রবল বেগে ক্ষীণ অথচ প্রবল বেগবতী বীরথি ঝম্পমান কঠিন পাষাণ গাত্রে। দূর থেকে যার ঝমঝম শব্দ শোনা যায়। সকলের মনটা আগেকার ঘটনায় বেশ ভার হয়েই ছিল। প্রত্যুষা বীরথি ফলসটা দেখে
বেশ উচ্ছ্বসিত হয়ে পড়ল। আর যত মুন্সিয়ারির দিকে গাড়ি এগোচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রকোপ, তাই সকলে একটু গলা ভেজানোর জন্য নামল। অনিচ্ছাকৃতভাবে গাড়ি থেকে নামতেই সামনে বাসটা দেখে আদিত্য একটু উৎসাহিত হয়ে পড়ল। সেদিন গান্ধী আশ্রমের কাছে এই বাসটাতেই তার সেই দিনের মেয়েটি উঠে গিয়েছিল, যার একটি ঝুমকো আজও তার পকেটে নিয়ে সে বেড়াচ্ছে। বাসটা লোকাল ট্রাভেলার্সের বাস। কলকাতার এক নামী কলেজের নাম উপরে সেটে দেওয়া হয়েছে। অজানা এক উৎসাহে আদিত্যর বুকের ভেতরটা নেচে উঠল। এই প্রথমবার জীবনে সে কোনো মেয়ের জন্য একটা অদ্ভুত রকম অনুভূতি পাচ্ছে। মন্ত্রমুগ্ধের মতো আদিত্য তার ক্যামেরাটা নিয়ে ফটো তোলার অছিলায় চারদিকে মেয়েটির খোঁজ করতে লাগল। সেদিন একটিবার মাত্র সে মেয়েটিকে দেখেছিল, তবুও তার কালো হরিণ চোখ দুটো সে ভুলতে পারেনি। ওই চোখ যে একবার দেখেছে তার হৃদয় উদ্বেলিত হতে বাধ্য। ধীরে ধীরে খাড়া এবড়ো খেবড়ো পাথরের খাঁজে পা রেখে উঠতে লাগলো, আর বিভিন্ন কোণ থেকে বীরথি ফলসের ছবি তুলতে লাগলো। বেশ কিছুটা উঠতেই একটা গোলাপি দোদুল্যমান ওড়নার আড়ালে সেই উঁচ বরণ চুলের বিন্যাস দেখে থম মেরে দাঁড়িয়ে গেল আদিত্য। সেই কন্যে যে তার দিকেই এগিয়ে আসছে। এমন সময়ে তাড়াহুড়ো করে একটা আলগা পাথরে পা রাখতেই পাটা পিছলে ওড়কে পড়েই যাচ্ছিল। এমন সময় একটা নরম হাতের স্পর্শ পেল তার হাতে। হাতটা চেপে ধরে বলে উঠলেন, আর একটু হলেই তো পড়ে যেতেন। গলার স্বরের মিষ্টতায় ভরে উঠল মনটা। হাঁটুটা একটু আঁচড়ে গেছে, তবে এখন সেদিকে ভ্রুক্ষেপ নেই আদিত্যর। তার সামনে এখন গোলাপি সালোয়ারের রূপসী সেই মৃগনয়নী। তার দিকে তাকিয়ে মৃগনয়নী বলে উঠল, দেখুন, শোধবোধ হয়ে গেল। আপনি আমায় চিনতে পেরেছেন? দুষ্টু হাসি খেলিয়ে সে বলল, চিনতে না পারলে দৌড়ে আসছিলাম কেন? দিন এবার আমার ঝুমকো। আপনি কি করে জানলেন? আমি আরও কিছু জানি। আপনি প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের প্রফেসর তো? আপনি কি গোয়েন্দা? মিঠিল হাসিতে চারদিক ভরিয়ে মৃগনয়নী হাত পাতল আদিত্যের সামনে। আপনার নামটা জানতে পারি? এমন সময় একটা মেয়েলি গলার স্বর ভেসে এলো, ইরা। চকিতে ইরা বলে উঠল, যাই আদিত্যবাবু, আমরা মুন্সিয়ারির কেএমভিএনের বাংলোতে উঠছি, ওখানে দেখা হয়েও যেতে পারে। ইরা তার গোলাপি আঁচল উড়িয়ে চলে গেলেও আদিত্যর ঘোর কাটে না। তার ব্যাপারে এত কিছু মেয়েটা জানে, অথচ তবে মেয়েটির নামটা বেশ সুন্দর, ইরা। সত্যি নামের মতোই মেয়েটির দৃষ্টি খুবই সতর্ক। আদিত্য কয়েকটা ফটো তুলে গাড়িতে যখন রওনা দেয়, তার আগেই কলেজের বাসটা চলে গিয়েছিল। সারা রাস্তা একটা মিষ্টি ভালো লাগা আদিত্যর মনকে ঘিরে রইল। পথে কালীমণি মন্দির পড়ল। সামনের শিবরাত্রির জন্য বেশ সাজানো হয়েছে মন্দিরটা, নচেত সারা বছর নির্জনই থাকে। বাইরে বেশ বড় বড় বাঘের মতো লোমশ কুকুরগুলো কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। মন্দিরে প্রবেশ করতেই প্রধান পুরোহিত আদিত্যকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, রাজেশ্বর। একই দিনে দুজনের মুখে একই নাম শুনে আবার সেই চিনচিনে ব্যাপারটা চাগার দিয়ে উঠল আদিত্যর মনে। ঋষভবাবু ছাড়া বাকিরা তখন বাইরে থাকার বিষয়টা এড়িয়ে দুজন বাইরে বেরিয়ে দূর থেকে পড়ন্ত সূর্যের আলোয় পঞ্চচূড়ি, চৌখাম্বা, ত্রিশূল আর নন্দাদেবীর অপরূপ শোভা দেখছিল। মুন্সিয়ারির পথে যেতে যেতেই আধার নেমে এলো।
সেই সাথে কনকনে ঠান্ডায় হাত পা সিটিয়ে যাওয়ার জোগাড় হলো। তারা মুন্সিয়ারির সরকারি বাংলোতে যখন পৌঁছলো তখন চুপ করে যেন চারিদিক অন্ধকারের মতো চাদরে ঢেকে গিয়েছে। দুটো ঘর তো বুক করাই ছিল। ফ্রেশ হয়ে উঠতে প্রায় 7টা বেজে গেল। পরদিনের রুট জানার জন্য আদিত্য সঞ্জয়ের সাথে বাংলোর কিচেনে এসে উপস্থিত হয়। পরদিন তারা লোকাল মিউজিয়াম নন্দা দেবীর মন্দির দেখতে যাবে ঠিক হলো। ফেরার সময় আদিত্য দোনোমনো করেও সঞ্জয়কে জিজ্ঞাসা করেই ফেলল, সোমেশ্বর মন্দিরের সন্ন্যাসী বাবা কি বলছিলেন তা তো শোনা হলো না। কালীমণি মন্দিরের পুরোহিত মশাইও দেখলাম সেই একই নামে আমায় ডাকলেন। তুমি বলতে পারবে এই রাজেশ্বর কে? আমাকেই বা তারা রাজেশ্বর বলছেন কেন? साहब আমি পুরোটা জানি না। আপনি যদি সচ में कुछ जानते চান তো কাল নন্দা দেবী মন্দির থেকে ফিরে এক জায়গায় যাবেন আমার সাথে। নিশ্চয়ই, তবে তুমি আমার আর একটা কাজ করতে পারবে? বলিয়ে সাহেব জি। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে যখন সবাই ব্যস্ত তখন আদিত্য সবে ঢুকল মর্নিং ওয়াক সেরে। মুখে হাসির রেশটুকু ঋষভবাবুর নজর এড়াল না। তারপর তারা প্রস্তুতি নিয়ে মিউজিয়াম রওনা দিল। প্রত্যুষা আবার মিউজিয়াম একদম পছন্দ করে না। সে স্থানীয় হার্বসের দোকানের দিকে এগিয়ে গেল। পলাশবাবু আর বসুন্ধরা দেবীও সেদিকে যেতে উৎসাহিত হলেন না, তাই আদিত্য আর ঋষভবাবু রওনা দিলেন। সেখানে রাজওয়ারি বংশের বহু নিদর্শন সংরক্ষিত। সেখানে একটা পুরনো হাতে আঁকা তৈলচিত্রের সামনে দাঁড়িয়ে স্তম্ভ হয়ে গেল আদিত্য আর ঋষভবাবু। আদিত্যর হুবহু একই আদলের একটি মানুষের ছবি, সেই একই মুখের ছাঁচ, উজ্জ্বল চোখ, টিকালো নাক। শুধু আদিত্যর মুখ ক্লিন শেভ আর এনার মুখে শোভা পাচ্ছে রাজকীয় দাড়ি, গোঁফ, সাথে রাজকীয় বেশ। চিত্রের তলায় লেখা রাজেশ্বর রাজওয়ার বংশ। এবার আদিত্য আর ঋষভবাবু বুঝলেন কেন বারংবার সকলে তাকে রাজেশ্বর বলছিল। বৈজয়ন্তীর সাথেই বা তার কি যোগসূত্র? যতক্ষণ না আদিত্য জানতে পারছে ততক্ষণ মনকে ঠিক শান্তি দেওয়া যাচ্ছে না। তাছাড়া সকালে ইরা আর তার দেখা হওয়ার পর যে ঘটনাটা ঘটল সেটাও তো বেশ রহস্যজনক। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। দেরি হয়ে গেলে আবার ইরার সাথে নন্দাদেবী মন্দিরে দেখা হবে না, তাই ওরা জলদি রওনা দিল। গৌরীগঙ্গা নদী থেকে 2290 মিটার উঁচুতে পিথোরাগড়ের মস্তক শোভিত করে রয়েছে নন্দা দেবীর ধবল চূড়া। পাইন, ফার আর ওক বনের সারির মাঝে নানা রঙের অর্কিডের শোভা মন উতলা করে ওঠে। তবে ইরার যেন আজ এক্সকারশনের দিকে বিন্দু মাত্র মন নেই। আগের রাতে সঞ্জয় চিরকুট দিয়ে গিয়েছিল সকালে আদিত্য বের হবে ওদের বাংলোর দিকে। সেই মতো বেশ মিষ্টি ভালো লাগার আতর মেখে দুজন কিছুটা নেমে গিয়েছিল নিচের বাঁকের দিকে। কিছুটা যাওয়ার পর একটা মেঠো পাহাড়ি পথে দুজন এসেছিল যাতে কেউ তাদের দেখতে না পায়। এই পথে তারা কেউই এর আগে কখনো আসেনি। আদিত্য তার হাতখানি বাড়িয়ে দেয় ইরার দিকে। ইরা যেন ওই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। সে আদিত্যর হাতে হাত রেখে মোহাচ্ছন্ন কণ্ঠে বলে উঠল, রাজেশ্বর, চলো তোমাদের কুলদেবীর মন্দিরে। এতদিন বাদে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। ইরার মুখে সেই নাম শুনে আজ আর আদিত্য বিস্মিত হয় না। খুব স্বাভাবিকভাবে আর 5টা প্রেমিকের মতো উজ্জ্বল সানন্দে সে ইরার হাত ধরে উতরাই পেরিয়ে মেঠো পথে তরতরি এগিয়ে চলে সামনের ধবল শৃঙ্গটির দিকে। যেন
কত দিনের পরিচিত তাদের এই পথ। ঘণ্টাখানেক ধরে 2 যুগল মিঠো পাহাড়ি পথ বেয়ে সেখানে উপস্থিত হয়। সেখান থেকে আর কিছুটা পথ পেরোলেই উপরের নন্দাদেবীর মন্দিরের ঘণ্টা মুহুর্মুহু বেজে উঠল। প্রবল আনন্দে আদিত্য বলে উঠল, বৈজয়ন্তী, ওই দেখো নন্দা দেবীর মন্দির। কিছুটা আবেগের বশবর্তী হয়ে এগোতে গিয়ে এক পাহাড়ি কাঠুরিয়ার ডাকে তাদের সম্বিত ফেরে। बाबूजी, माई जी, थोड़ा संभल कर चलिए, सामने रास्ता बहुत खराब है। মুহূর্ত যেন তারা অবাক হয়ে যায়। এ কি, তারা দুজনে একে অপরের হাত ধরে ইরা হাতটা সরিয়ে বলে ওঠে, এ কোথায় এলাম আমরা আদিত্যবাবু? সে তো আমিও ঠিক বুঝতে পারছি না, আমরা এখানে এলাম কি করে, আর আর ফিরবই বা কিভাবে? এবার দুজনের বুক দুরু দুরু করে ওঠে। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গিয়েছে। এবার তো বাংলোতে তাদের খোঁজাখুঁজিও হয়তো সম্ভব হয়ে যাবে। এমন সময় আদিত্য একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। साहब जी ऊपर रास्ते पर देखिए, हम संजय। সঞ্জয়কে দেখে আদিত্য মনে কিছুটা বল পায়। খুব সাবধান, ধীরে ধীরে পড়তে পড়তে কখনো হামাগুড়ি দিয়ে তাতে কোনো রকমের বড় রাস্তায় এসে সঞ্জয়ের গাড়িতে উঠে বসে। আপনাদের আমি পাহাড়ের উত্তরায়ের মেঠো পথে নামতে দেখে বেশ ভয় হচ্ছিল। আপনারা তো দেখলাম স্থানীয় লোকেদের মতোই গড়গড়িয়ে এগিয়ে চললেন নন্দা দেবীকে মন্দিরের দিকে। তাই আমি গাড়ি নিয়ে আপনাদের রাস্তা ধরে অনুসরণ করছিলাম। সঞ্জয়, তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো। এখনো পুরো বিষয়টা আমার কাছে বেশ স্বপ্নের মতো লাগছে। জানেন ইরা, বেশ কয়েকদিন ধরে আমার সঙ্গে এমনই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে, যার কোনো হিসেব আমি মেলাতে পারছি না। আপনাকে আমার বেশ কিছু কথা বলার ছিল, সেগুলো আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে অন্তত এখন সেটা আপনার অমূলক বলে মনে হবে না। এমন সময় মুন্সিয়ারির মূল শহর এসে যাওয়ায় সঞ্জয় ওদের বলে, ম্যাডাম, যদি কিছু মনে না করেন তবে আপনি বরং এদিকে নেমে যান। আপনার বাংলোতে পৌঁছতে সুবিধা হবে, না হলে আপনাকে আমাদের সাথে দেখলে লোকে সন্দেহ করতে পারে। তোমায় অনেক ধন্যবাদ সঞ্জয়। ইরা নেমে যাবার আগে বলে যায়, আদিত্যবাবু, আজ আমাদের নন্দাদেবী মন্দিরে যাওয়ার কথা আছে। আপনার সাথে বিকেলে দেখা হলে ভালো হতো, অনেক কথা আছে আপনার সাথে। নন্দাদেবীর মাটিতে পা রাখতেই ইরা যেন অনুভব করল এ তো তার পূর্ব পরিচিত স্থান। গাইডের আগে সে বলে উঠল, এই সড়ক পথ রাজা নরসিংহদেব আর রাজকন্যা বৈজয়ন্তীকে নিয়ে যেতেন মায়ের মন্দিরে। নন্দাদেবী দরজা খুললে তার প্রথম আরতি করার অধিকার ছিল বৈজয়ন্তীর। আর এই পাইন আর ইউক্যালিপটাস বনের মধ্যে রাজকন্যা তার সখীদের নিয়ে খেলে বেড়াতেন। গাইড সহ সকলেই হতবাক হয়ে শুনছিল তার কথা। ইরার বান্ধবী কৃষ্ণা বলল, তুই এত কিছু জানলি কি করে ইরা? এর আগে এসেছিস নাকি এখানে? আর রাজকুমারী বৈজয়ন্তীর ব্যাপারে এত কিছু জানলি কি করে তুই? কারণ বৈজয়ন্তী আর কেউ নয়, আমারই পূর্বজন্মের নাম বৈজয়ন্তী। রাজেশ্বরের তো এখানে আসার কথা ছিল, সে কই গেল? এমন সময় দূর থেকে ইরার গলা শুনে আদিত্য সকলে পেছনে ফেলে দ্রুত পায়ে ফটক পেরিয়ে ছুটতে লাগলো ইরার দিকে। দূর থেকে আদিত্যকে দেখে ইরা চিৎকার করে বলে উঠল, রাজেশ্বর, আমার রাজেশ্বর, তুমি চিনতে পারছো আমায়? মহাকালের চক্র ভেদ করে এসেছি আমি। চিনতে পারছো কি আমায়, আমার পূর্বজন্মের প্রেমী? শিবরাত্রির রাতে হবে আমাদের মহামিলন। আমার হাতখানি ধরে নাও,
করে আমায় আপন। আদিত্য যেন ঘোরের মধ্যে দেখতে পায় তার পূর্ব জন্মের বৈজয়ন্তী, আর সেই একদা এই পাইন বনের মাঝে নিজেদের ভালোবাসার রং ছড়িয়ে দিতে হাস্য মুখে সে ছুটে যায় তার ইরার দিকে আর বলে ওঠে, এসেছি আমি বৈজয়ন্তী, তোমার ডাকে দিতে সাড়া। আমাদের প্রেমের জোয়ারে আবার প্রকৃতি হবে আত্মহারা। দুজনের এত লোকের মাঝে সব ভুলে পরস্পরকে জড়িয়ে ধরে বুকের মাঝে। ইরা আর আদিত্যর চোখ থেকে ঝরে পড়ে আনন্দাশ্রু। বসুন্ধরা দেবী আর ঋষভবাবু সকলেই এসব দেখে যেন অবাক হয়ে যায়। মন্দিরের পুরোহিত বলে ওঠেন, জয় নন্দা মায় কি জয়। প্রেমের পথ যদি সর্বদা মসৃণ হতো তবে তা বাজারের অন্য সামগ্রীর মতো হয়ে পড়ত। ফুলে যেমন কাটা থাকে তেমনি মিলনের সাথে থাকে আশঙ্কার ছায়া। ইরা আর আদিত্য ভুলে গিয়েছিল জন্মান্তরে তাদের সাথেও জন্ম নেবে তাদের বৈরী। সেই হিসেবটুকু বোধহয় বহির্ভূতই রেখেছিল দুজনে। ইরা আর আদিত্যর মুখ থেকে তাদের পূর্বজন্মের কথা শুনে সকলেই হতবাক হয়ে যায়। ইরা ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনাথ আশ্রমেই মানুষ। কলেজের সাথে সে গেস্ট লেকচারার হিসেবে এসেছিল পিথোরাগড়। তাই বসুন্ধরা দেবী বললেন, গত জন্মে যে মিলন অপূর্ণ রয়ে গিয়েছিল, মহাদেবের আর নন্দাদেবীর আশীর্বাদে যখন তোমাদের দেখা হয়েই গিয়েছে, তখন কাল শিবরাত্রির পূর্ণ তিথিতেই তোমাদের 4 হাত আমরা এক করে দেব। তাঁদের ইচ্ছে অনুসারে ইরা আগেই পৌঁছে গিয়েছিল মন্দিরে, সাথে প্রত্যুষা আর তার কলেজের লোকজন। আদিত্যকে নিয়ে ঋষভবাবু রওনা দিলেন। ফাল্গুন মাসের চতুর্দশীর এক ফালি চাঁদ আকাশের বুকে। ইরা বেশ খুশি আজ, তবে কোথাও একটা কিছু খটকা যেন তার মনে খচখচ করছে। সে কথা কাউকেই সে বলে বোঝাতে পারবে না। সকলেই বিবাহের প্রস্তুতিতে ব্যস্ত। কনের সাজে স্থানীয় লাল শাড়ি আর চুনরি মাথায়, ইয়া বড় নথ নাকে, কপালে লাল টিপে ইরাকে অসাধারণ লাগছে। ইরা মন্দিরের কিছুটা উত্তরের দিকে আকাশের চাঁদের দিকে তাকিয়ে এক মনে কি ভেবে চলেছে। এমন সময় কাঁধে একটা স্পর্শে চমকে উঠল প্রত্যুষা। প্রত্যুষা হেসে বলল, ভয় পেয়ে গেলে নাকি? ইরা মৃদু হেসে উঠল। কি হলো বললে না তো ভয় করছে? না। সেটাই তো স্বাভাবিক। মনের মানুষকে পাওয়ার আনন্দে সবাই বিভোর হয়ে যায়। তবে তুমি একটা জিনিস ভুলে গেলে কি করে? বলো তো? আরে, যার জন্য তুমি গত জন্মে রাজেশ্বরকে পেলে না, তার কথা কি করে ভুলে গেলে? অম্বিকা? হ্যাঁ, অম্বিকা। তোমার জন্য সেও তার কাঙ্ক্ষিত পুরুষকে পেল না। তার মুন্ডহীন দেহটা পড়ে রইল এইখানের কোনো গিরিখাতের মধ্যে হিংস্র জন্তুর খাদ্য হয়ে। তুমি এত কিছু জানলে কি করে? আমি তো নিজেও জানতাম না এত কিছু। প্রত্যুষা অট্ট হাসিতে চারদিক ভরিয়ে বলে উঠল, সোমেশ্বর মন্দিরের পুরনো পাহাড়ের গুহায় পড়ে থাকা অম্বিকার শুকনো মাথার খুলিটা স্পর্শ করতেই যে আমার পূর্বজন্মের সব কথা জলের মতো স্মৃতিতে ভেসে উঠেছিল। তাই তো আদিত্যকে তাড়াতাড়ি মুন্সিয়ারিতে নিয়ে আসলাম, আর সেখানেও তুমি হাজির হলে। এই সুযোগের অপেক্ষাই তো আমি করছিলাম। বলে একটা জিনিস বের করে আনলো। তার শানিত ফলাটা চাঁদের আলোয় চকচক করে উঠল। ইরা ভয়ে পেছনে পেছোতে লাগলো। ইরা পেছনে যেতে যেতে কিছুটা হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। মন্দির থেকে অনেকটা দূরে ছিল তারা। এমন সময় ইরার চিৎকার শুনে সকলে এসে যা দেখল
তাতে সকলের বুকের রক্ত হিম হয়ে গেল। আদিত্য এসে পৌঁছে গিয়েছিল। তোমায় প্রথম আমি দেখেছিলাম, তুমি আমার প্রথম পছন্দ। প্রতিবার বৈজয়ন্তী তোমায় কেড়ে নিয়ে যেতে পারে না আমার থেকে, পারে না। এই জন্মেই এই গল্পের পরিসমাপ্তি ঘটবে বলে ছোরাটা মাথার উপর তুলে ধরল ইরাকে আঘাত হানার জন্য। এমন সময় আকস্মিকভাবেই ইরা যেখানে পড়েছিল সেখানে নন্দা দেবীর পুরাতন ভাঙা মন্দির ছিল, যেটা বহুকাল পরিত্যক্ত ছিল। তবে দেবীর পুরাতন একটা ত্রিশূল রাখা ছিল, যার মধ্যে লাল কাপড় বেঁধে লোকে মানত করত। ইরা অন্য গত্যন্তর না পেয়ে বাম হাতে সেটা প্রত্যুষার দিকে ছুঁড়ে দিল। প্রত্যুষা আকস্মিক আঘাতের জন্য প্রস্তুত ছিল না। হঠাৎ আক্রমণের টাল সামলাতে না পেরে ত্রিশূল বিদ্ধ হয়ে পাহাড়ের খাতের দিকে গিয়ে পড়ল। কেবল একটা আর্তনাদ শোনা গেল, আর দূরে মহেশ্বরের অভিষেকের উলু, শঙ্খ আর ঘণ্টার ধ্বনি বেজে উঠল। আর নন্দাদেবীর মন্দিরে বিয়ের আসরে বসলো ইরা আর আদিত্য। এতক্ষণ তোমরা শুনলে লেখিকা শ্রীমতী সুদীপা দাসের গল্প জন্মান্তর। আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের সমস্ত গল্পের আপডেট পেতে ফলো করতে পারো আমাদের ফেসবুক পেজ, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি।